বললাম, পেঁয়াজি খাবে নাকি? জিভ কেটে বলল, ছিছি, ও নাম করবেন না, আমার বরাদ্দ রোজগার মতো খেয়ে এসেছি। চিড়ের মোয়া, খোয়া ক্ষীর, মেওয়া। বটা আর আমি ওর দিকে তাকালাম, কিছু বললাম না। খাক না বেচারি। মিচকে লোকটি বলল, বড় কর্তা আমাদের ওখানে এমন হাঁক ডাক লাগিয়েছেন যে চিকতে না পেরে ওনার এখানে গা ঢাকা দিতে এসেছি। দেখো দাদা, তাল গাছের মুড়োয় তোমাদের জন্য একটা দ্রব্যি রেখে গেলাম। আমি বাড়ি চলে যাচ্ছি, সেখানে মা অমৃতি বানায়। বটু ব্যস্ত হয়ে বলল, কেন চলে যাবে? এখানে বুঝি খেতে পাও না? ঠিক করে মিচকে হেসে লোকটা বলল, দুবেলা নৈবেদ্য পাই, আমার কষ্ট কিসের? ওই এলো বলে আমি উঠি। নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদের সকলকে স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ের সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আজ আপনার জন্য থাকছে লীলা মজুমদারের লেখা একটি গল্প, চেতলার কাছে। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো গল্পটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চেতলা, কালীঘাট, আদিগঙ্গা ইত্যাদি যতই পবিত্র স্থান হোক না কেন, ওসব জায়গা মোটে ভালো না। আর লোকের মুখে কি সব অদ্ভুত গল্পই যে শোনা যায় তার লেখাজোখা নেই। তাছাড়া মশা মাছি তো আছেই। চিলতে চিলতে সব গলি, তাতে মান্ধাতা আমলে তৈরি ঝুরঝুরে সব বাড়ি। তাই আবার প্রায় সব বাড়ি থেকে সব বাড়ির উঠোন দেখা যায়। এক ফালি উঠোনের মধ্যে এই বড় বড় সব গাছ, তাল গাছ, আম গাছ, বট গাছ। তাদের ডালপালা বেয়ে ঝুড়ি ধরে ঝুলে যে কোনো বাড়িতে চলে যাওয়া যায়। বিপদ বুঝলে একটা হাঁক দিলেই হলো। সবাই 7 পুরুষ ধরে সবার চেনা। পুরনো সব ঝগড়াও আছে, তার কারণ তারা নিজেরাই ভুলে গেছে। তবু এখনো কথাবার্তা বন্ধ। মুখ দেখা আর কি করে বন্ধ করে? নড়বড়ে বারান্দায় এসে দাঁড়ালেই সব বাড়ি থেকে সব বাড়ির রান্নাঘরের ভিতর পর্যন্ত দেখা যায়। কার বাড়িতে কি রান্না হচ্ছে সঙ্গে সঙ্গে সবাই জানতে পারে। একটা টিকটিকি লুকোবার কোথাও জায়গা নেই। চোর ছেঁচোর খুনে দুষ্কৃতকারীদের কথা তো ছেড়েই দিলাম। কার ঘরে চুরি করার মতো কি আছে এবং কোথায় আছে তাও সবাই জানে। নেইও বেশি কারোর কিছু। সেদিক দিয়ে জায়গাটাকে চোরেদের গবি মরুভূমিও বলা যায়। আমার বন্ধু বটুর বড় কাকা ওখানকার থানার মেজো দারোগা। তাছাড়া ওদের 7 পুরুষের বাড়িও ওখানে। নাকি বাড়ি হবার সময় ক্লাইভ জন্মায়নি। বটু জায়গাটার নাম দিয়েছে মিসার হতাশা। শুনে বড় কাকা খুবই মুষড়ে পড়েছেন। দুষ্কৃতকারীরাই যদি না একটু সুযোগ পেল, তাহলে ওর হেড অফিসে ওর উন্নতি হয় কি করে? অবশ্যই ওসব সাধারণ জিনিসের চাইতেও অন্য এবং আরো ভয়ের জিনিস আছে। ওই 3টে পাড়া শুদ্ধ সবাই সন্ধে হতেই যার ভয়ে জুজু। অধিকাংশই ওপরে হাতে একগোছা সংকট তারিণী মাদুলি বেঁধে নিজেদের নিরাপত্তা রক্ষা করেন। কারণ পুলিশে আর কি বা করতে পারে? বটুদের উঠোনে আম পাকলে বটু আমাকে 3 দিনের জন্য ধরে নিয়ে গেছিল। ওই 3 দিনে আমি যতগুলো সত্যিকারের ভূতের গল্প শুনলাম, সারা জীবন ধরে অত শুনিনি। সবাই সবার পাশের বাড়িতে অশরীরী দেখে। কি বড় বড় সবুজ রঙের চিংড়ি মাছ নিয়ে একটা লোক বিক্রি করতে এলো। চিলকোঠায় পুজো করতে বসে তাকে দেখেই বটুর ছোট ঠাকুমা চেঁচাতে লাগলেন, না বাচ্চা, এখানে ও মাছ কেউ খাবে না, তুমি অন্য জায়গায় দেখো। বটু তো চটে কাঁই, কি ভালো চিংড়ি মাছ। ছোট ঠাকুমা নেমে এসে বললেন, ব্যাস, মাছ দেখেছিস আর অমনি হয়ে গেল না? আরে ও কি সত্যিকারের মাছ? অত বড় চিংড়ি কখনো 4 টাকায় কেউ দেয়? আবার বলছে পরে নেবে। বটু বলল, আহা, ও যে বললো বিক্রি না হলে পচে যাবে। কাষ্ঠ হেসে ছোট ঠাকুমা বললেন, তুইও যেমন, তাছাড়া ওগুলো মাছ নয়, ওই জেলের পো মানুষ নয়, সব এই বলে ছোট ঠাকুমা জল খেতে বসলেন। বটুও বলল, তা সত্যি হতেই পারে, মুখটা কেমন মিচকে মতো দেখলি না? আমি বললাম, যা, ভূতের হাঁটু উল্টো দিকে থাকে আর ওদের ছায়া পড়ে না।
ছোট ঠাকুমা শুনতে পেয়ে ডেকে বললেন, এদিকে এখনো রোদ আসেনি বাবা, ছায়া দেখবি কি করে? সে যাই হোক, আদি গঙ্গার বট গাছের তলায় কখনো যেন যাস নে, জায়গাটা ভালো নয়। গিজগিজে সব বাড়ি, বটতলায় যেতে হলে সার্কাস করতে হয়, অথচ সেখানে নাকি কারা কাপড় কাছে, ঝগড়া করে, মাছ ধরে। ততক্ষণে সূর্য ডুবে গেছে। সামনের দোতলার লটখটে বারান্দায় দুজনে বসে গল্প করছি। ছপ করে পায়ের কাছে কি যেন এসে পড়লো, আর সে কি সুগন্ধ ভুরভুর করতে লাগলো। তুলে দেখি কলা পাতায় মোড়া বড় বড় চিংড়ি মাছ ভাজা। নিচের দিকে চেয়ে দেখি সেই মিচকে লোকটা মিটমিট করে হাসছে। নোটা নোটা কান, নাকে মস্ত আঁচিল। একতলার বৈঠকখানা থেকে বটুর পিসেমশাই ডেকে বললেন, কে কে ওখানে? সঙ্গে সঙ্গে কেউ কোথাও নেই। খেয়ে ফেললাম দুজনে মিলে সব কটা চিংড়ি মাছ। যদি ওগুলো চিংড়ি মাছ নাও হয়, তবু খেতে ভেজায় ভালো। ভিতর দিকের উঠোনে আম গাছের গায়ে লাগা বুড়ো তাল গাছ। ছোট ঠাকুমা সাদা পাথরের রেকাবি করে খোয়া ক্ষীর, চিড়ের মোয়া আর বড় বড় মনাক্কা নিয়ে তাল গাছের কোটরে রেখে ভক্তি ভরে গলায় কাপড় জড়িয়ে প্রণাম করলেন। ছোট ঠাকুমা চলে যেতেই বটু বলল, ব্রহ্মদূত থেকে তোয়াজ করা হচ্ছে, তাল গাছে সে বাস করে। আরো কি বলতে চাচ্ছিল বটু। ছোট ঠাকুমা পিছন থেকে বললেন, অমন অশ্রদ্ধা করিস না বটা, উনি আমার অতি বৃদ্ধ প্রপিতামহের ছোট ভাই, চটিয়ে দিলে সর্বনাশ করবেন। খুশি রাখলে আমাদের জন্য করতে পারেন না এমন জিনিস নেই। ওই বিদ্যে বুদ্ধি নিয়ে যে বছরে বছরে পাশ করে যাচ্ছিস, সেটা কি করে সম্ভব কখনো ভেবে দেখেছিস? এই বলে ছোট ঠাকুমা গীতা পড়তে ঘরে চলে গেলেন। যাবার সময় আরো বলে গেলেন, তোরা বিশ্বাস না করতে পারিস, কিন্তু রোজ উনি এই জিনিস গ্রহণ করেন, তার বদলে একটি পয়সা আশীর্বাদী। আর বলা হলো না, কারণ সেই সময় বড় কাকা বাড়ি এলেন। বড় কাকা খুব চটে ছিলেন। চা আর চিড়ের মোয়া খেতে খেতে বললেন, এক্ষুনি আমার বেরোতে হবে, বাজারের লোকেদের নালিশের জ্বালায় আর টেকা যাচ্ছে না, গোলবাড়িতে রাতে তদন্তে যেতে হবে। শুনে বড় কাকে এমনি চমকে গেলেন যে দুধের হাতা থেকে অনেকখানি দুধ মাটিতে পড়ে গেল। চোখ গোল গোল করে ফ্যাকাশে মুখে বললেন, কিন্তু কিন্তু বড় কাকা কাষ্ঠ হাসি হেসে বললেন, কিছু কিন্তু টিন্তু নয়, এর ওপর আমার প্রমোশন নির্ভর করছে। কোনো ভয় নেই, 6টা সংডা লোক সঙ্গে থাকবে, হয়তো কিছু পাওয়া যেতে পারে। বটার কাছে শুনলাম যে বাড়িটাতে 100 বছর কেউ থাকে না, বড়ই দুর্নাম। ওটা নাকি চোরাচালানকারীদের গুজ্জ আড়ত। মাটির তলায় সুড়ঙ্গ আছে, বুড়ি গঙ্গায় তার মুখ। অনেকে দেখেছে সেই সুড়ঙ্গ দিয়ে সোনা দানা, বেআইনি জিনিস বস্তা বস্তা পাচার করা খুব শক্ত নয়। বাজারে নাকি ওদের চর ঘুরে বেড়ায়, কখনো জেলে সেজে, কখনো পুরুত ঠাকুর সেজে, এটা ওটা কিনতে চায়, চা খেতে চায়, অচল পুরনো পয়সা দিয়ে দাম দিতে চায়। তা লোকে শুনবে কেন, দিয়েছে নালিশ করে। বড় কাকা বলেছিলেন, লোকটাকে ধরা যায় না, ফুস ফাঁস এখান ওখান দিয়ে পালায়। কোনো দোকানদারের সঙ্গেও শর্ট থাকতে পারে। শুনেছি চেহারা দেখেই সন্দেহ হয়, কিরম মিচকে মতো, নোটা নোটা কান, নাকের ডগায় আঁচিল। শুনে আঁতকে উঠেছিলাম। বটা কনুইয়ের গুঁতো মেরে থামিয়েছিল। 8টা বাজতে মহা ঘটা করে 8 জন সশস্ত্র লোক নিয়ে বড় কাকা তদন্তে চলে গেলেন। ছোট ঠাকুমা তার গলায় হলদে একটা সুতো দিয়ে বেলপাতা ঝুলিয়ে দিয়ে বললেন, ব্যাস, আর ভয় নেই। সেখানে গিয়ে কেউ কিছু দিলে খাস নে যেন, দুগ্গা দুগ্গা। বড় কাকা চলে গেলে বললেন, কামান দিকে হাওয়া ধরা। আমরা ছাদে গিয়ে বুড়িগঙ্গায় জোয়ার আসা দেখতে লাগলাম। বটু বলল, ওই গোলবাড়িটা আমার ঠাকুরদার অতি বৃদ্ধ প্রপিতামহের ছোট ভাই পেয়েছিল। বেটা মহালক্ষ্মী ছাড়া ছিল, খালি মাছ ধরার বাই ছিল আর চীনে ব্যবসাদারদের থেকে চায়ের নেশা ধরেছিল। দুদিনে বাড়ির সব ঝাড়বাতি, আসবাবপত্র, রূপোর বাসন বেচে বুচে সাফ করে দিল। ওর বুড়ি মা নাকি খুচরো পয়সা করি এমনি লুকিয়ে রেখে চোখ বুঝেছিলেন যে বেটা সেসব খুঁজেই পায়নি।
এখনো নাকি খুঁজে বেড়ায়, তাই ও বাড়িতে কেউ রাত কাটায় না। সেইখানে গেছে বড় কাকা তদন্ত করতে। খুচরো টাকা করে বাক্সটা পেলে মন্দ হয় না। আমরাই তো ওয়ারিশ, সে বেটা তো বিয়েই করেনি। সে ছিল শুটকো কালো, বড় বড় কান, গেঞ্জি গায়ে, খাটে অষ্টপ্রহর বসে বুড়িগঙ্গায় মাছ ধরত। কে কে ওখানে? খচমচ করে তাল গাছ থেকে আম গাছ থেকে নড়বড়ে বারান্দা কাঁপিয়ে মিচকে লোকটা হাসি হাসি মুখ করে উঠে এসে নাকের ফুটো ফুলিয়ে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস নিয়ে বলল, চা চা গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। সত্যিই ছিল চা। দোকানের কেটলিতে একটু চা, একটা মাটির ভাঁড় বটু লুকিয়ে এনেছিল সামনের দোকান থেকে। নিচে নামতেও হয়নি। ওদের ছোকরা তেঁতুল গাছে চড়ে হাত বাড়িয়ে দিয়েছিল রোজকার মতো। চা পেয়ে লোকটা আহ্লাদে আটখানা। মিচকে মুখ যেন সাতভাঁজ হয়ে গেল। বললাম, পেঁয়াজি খাবে নাকি? জিভ কেটে বলল, ছিছি, ও নাম করবেন না। আমার বরাদ্দ রোজগার মতো খেয়ে এসেছি। চিড়ের মোয়া, খোয়া ক্ষীর, মেওয়া। বটা আর আমি ওর দিকে তাকালাম, কিছু বললাম না। খাক না বেচারি। মিচকে লোকটি বলল, বড় কর্তা আমাদের ওখানে এমন হাঁক ডাক লাগিয়েছেন যে টিকতে না পেরে ওনার এখানে গা ঢাকা দিতে এসেছি। দেখো দাদা, তাল গাছের মুড়োয় তোমাদের জন্য একটা দ্রব্যি রেখে গেলাম। আমি বাড়ি চলে যাচ্ছি, সেখানে মা অমৃতি বানায়। বটু ব্যস্ত হয়ে বলল, কেন চলে যাবে? এখানে বুঝি খেতে পাও না? ঠিক করে মিচকে হেসে লোকটা বলল, দুবেলা নৈবেদ্যি পাই, আমার কষ্ট কিসের? ওই এলো বলে আমি উঠি। বলেই হাওয়া। নিচে বড় কাকাদের রাগ রাগ গলায় হাঁক ডাক শোনা গেল। নিশ্চয়ই কিছু দুষ্কৃতকারীটারি ধরতে পারেননি। সঙ্গে সঙ্গে হুড়মুড় করে আদ্যিকালের তাল গাছটা ভেঙে পড়ল। পোকা ধরা পুরনো গুড়ি ভেঙে চুরে একাকার। তার মধ্যে দেখা গেল বেশ বড় একটা কাঠের হাত বাক্স, পুরনো টাকা কড়িতে তার অর্ধেক ভর্তি। আর চাঁচা পোচা নৈবেদ্যের রেকাবিটা 3 টুকরো হয়ে পড়ে আছে। বড় কাকার রাগ ঠান্ডা। পরদিন বড় কাকা বললেন, আশ্চর্যের বিষয়, সুড়ঙ্গের মধ্যে একটা খোপে ওই বাক্স রাখার স্পষ্ট দাগ দেখলাম। সেই বুড়ি ঠাকুর তাহলে বাউন্ডুলে ছেলের হাত থেকে ওটাকে বাঁচাবার জন্য এইখানে লুকিয়ে রেখেছিলেন। এটাও তো তাদেরই বাড়ি। ছোট ঠাকুমা শূন্যে নমস্কার করে বললেন, কত বাঁচিয়েছিলেন সে তো বোঝাই যাচ্ছে। ও বটা, নিজে পড়িস দাদু, সে তো গেল। ফোঁত ফোঁত করে একটু কেঁদেও নিলেন। বড় কাকা তো অবাক। শুনছিলেন আজকের গল্প লীলা মজুমদারের লেখা চেতলার কাছে। কেমন লাগলো গল্পটি জানান আমাদের কমেন্ট করে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আগামীকাল আপনার জন্য এই চ্যানেলে এই সময় আবার থাকবে একটি জমাটি গল্প। শুনতে ভুলবেন না কিন্তু।